আসসালামু আলাইকুম। আমি অলরেডি একটা ফেসবুকে পোস্ট দিয়েছি, সেটা হচ্ছে গত 6 তারিখ থেকে খুলনাতে যে আমাদের ক্যান্টনমেন্ট আছে জাহানাবাদ সেনানিবাস, ওখানে টোটাল 21 জন, 6 জন অফিসার এবং 16 জন আদার র্যাঙ্কস। এটা হচ্ছে ইন্ডিয়ান পুলিশ অর যেটাই আমি বুঝতেছি, ওদের কাছে AK-47 এবং 9mm পিস্তল আছে। এই হিসাবটা আমি দিয়ে দিয়েছি ওখানে কয়টা আছে। এই তারা ওখানে ক্যান্টনমেন্টে ঢুকেই অস্ত্রগুলা তারা আমাদের কোতের মধ্যে রেখেছে, আমাদের যে অস্ত্রাগার আছে ওখানে রেখেছে। বাট তাদের কাছে টিয়ার গ্যাস, তারপরে অ্যামুনিশন ছাড়াও টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছিল। এগুলো তো তাদের কাছে থাকার কথা না। মানে এরা কেন আসছে? আমি যেটা শুনলাম যে 55 ডিভিজের জিওসি যে মেজর জেনারেল মাহবুব, আমার কোর্সমেট, আপনারা দেখেছেন যে পায়ে ধরে শেখ হাসিনাকে সালাম করেছিল উনি, সে অ্যালাউ করেছে এটা রাখার জন্য এবং এখনো আছে মানেই হচ্ছে তারা একটা সিচুয়েশন কুক আপ করলে তারা হয়তো বা কোনো অ্যাকশনে যেতে পারে, এরকম একটা হওয়ার কথা। আমরা অ্যাকচুয়ালি ফেসবুকে আমি অনেক দেখেছি যে ভারতীয় পুলিশের মতো খাকি প্যান্ট আর নীল শার্ট পরা, বিভিন্ন পিছনে যে সমস্ত লোগো আছে, এগুলো আমাদের না। বাট আমি এগুলোর অথেন্টিসিটি কনফার্ম করতে যেহেতু পারি নাই, এই জন্য আর ওটা নিয়ে ফেসবুকে দেই নাই। বাট এটা আমি 7-8 তারিখ থেকে এটা নজর রাখতেছিলাম। আমি যারা সোর্স আছে তাদেরকে বলেছিলাম একটা ছবি জোগাড় করতে, বাট ওখানে অ্যাকচুয়ালি কাউকে কাছে যেতে দেয় না। আর যেহেতু জিওসির পার্সোনাল আদেশে যেগুলো যেন কেউ লোকজন যেন সাসপিশাস না হয়, এই জন্য কেউ কাছে যেতে পারতেছে না। বাট তারা প্রতিদিন বিকালেই ওই বাইরে চা খেতে একসাথে বসতেছে, এটা তারা দেখতেছে, বাট ছবি তুলতে সাহস পাচ্ছে না। বাট আমার মনে হয় এটা ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া উচিত, যে ভারতীয় অফিসিয়ালি তারা হচ্ছে ভারতীয় কনসুলেট যেটা আছে খুলনাতে, ওটার সিকিউরিটি গার্ড। বাট 5 জন অফিসার, 16 জন আদার এত অ্যামুনিশন নিয়ে সিকিউরিটি গার্ড হওয়ার কথা না, এটা হচ্ছে কাভারেজ। সো আমি মনে করি এটা ইমিডিয়েটলি এই সিচুয়েশনটা সিজ করা উচিত, ইমিডিয়েটলি। এবং আমি বলবো এখন সরকার কি করবে জানি না, ছাত্র জনতা সবাইকেই খুলনার যে এই ইয়াটা আছে, ট্রেনিং সেন্টারটা আছে, এটা আমার মনে হয় ওয়াচের ভিতরে নিয়ে আসা উচিত। কারণ এটা থেকে বেরোতে এদের দেওয়া যাবে না, এবং কি কারণে এখানে সেনাবাহিনী রাখলো ওইটা আমাদেরকে দেখতে হবে। তো আমি এখন জিয়াউল আহসান সম্বন্ধে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে জিয়াউল আহসান আমার কোর্সমেট, ওরা মানে এক সময়কার ক্লোজ ফ্রেন্ডই ছিল। কিন্তু আমি যখন অ্যাকচুয়ালি লেখালেখি শুরু করছি, সে আমাকে প্রথমে রিকোয়েস্ট ধাঁচে বলা শুরু করছে যে আমি লেখালেখি বন্ধ করি। আমি যা ওকে বলছি যে দোস্ত, পলিটিক্যাল বিলিফ আর ফ্রেন্ডশিপ কিপ ইট সেপারেট। সে এটা রাখতে চাইলো না, সে আমার রিটায়ারমেন্টের বেনিফিটটা বন্ধ করে দিল, আরো অনেক কিছু করলো। দেন অ্যাকচুয়ালি আমার ভিতরে যে একটা ইয়া ছিল যে ফ্রেন্ডশিপ কোড, যে এটা আমি ব্রেক করব না, তখন দেখলাম সে যেহেতু আমাকে অলরেডি অ্যাটাক শুরু করেছে, সো আই ক্যান ওপেন, সো আই ওয়াজ ফ্রি ফ্রম এভরিথিং। তখন আমি লেখা শুরু করেছি। বাট ওর ক্যারেক্টারিস্টিক্স আমি যেটা জাজ করি সেটা হচ্ছে, ও স্যার হক স্যার যেটা বললো মাথায় কিছু নাই স্যার, আমিও কমান্ডো, আমার দিলেও মাথায় কিছু নাই স্যার। ওর মাথায় ওই দিকটা কিছু না থাকলেও যেটা হয় সেটা হচ্ছে, ও এই যে আমি যেমন বেসিক ইন্টেলিজেন্স কোয়ালিফাইড, আমি এখানে অনেক চাকরি করেছি, আমার অভিজ্ঞতা আছে, আমার লং ইন্টারোগেশনের এক্সপিরিয়েন্স আছে, এই জিনিসগুলো খুব ভাইটাল এই ধরনের কাজের জন্য। বাট জিয়াউল আহসান ফ্রম হিজ জব, সে এই জিনিসটা, এটা তার বাই বন্ড, তার ভিতরে ইনবিল্ড, তার ভিতরে আছে। আমি তাকে অ্যাকচুয়ালি ইন্টারোগেশন করতে দেখছি। আমি যখন আর্মি সিকিউরিটি ইউনিটে ছিলাম, একটা আর্মির কেসে দেখতেছি ও ইন্টারোগেশন করতেছে, আমি দেখলাম যে সে এক্স্যাক্টলি আমি যেভাবে করতাম, মানে অ্যাজ পার দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, নেক্সট কোশ্চেন কি হবে আমি মেন্টালি ইয়ে করতেছি, সে ওইটাই করতেছে। মানে এই ব্যাপারে তার কোনো মানে যে তাকে হালকাভাবে নেওয়ার কিছু নাই। হি ইজ ট্রুলি প্রফেশনাল অন দিস। এবং এই কারণেই যখন এই যে রেজানুর স্যারের কথা যেটা বললো, তারপরে আরেকজন নানক ছিল, তার একজন মেন্টর, মানে তারা যখন দেখলো যে এ মিলিটারি অফিসার উইথ নো রিমোর্স, তার মধ্যে কোনো অপরাধ বোধ নাই, তাকে ইউজ করার জন্য ইয়ে হলো। বাট তার ভিতর যেটা আছে, মানে আমরা যখন এক ধরনের মানুষ আছে, সে হচ্ছে আমরা সবাই সাহসী, সেও ফ্রি ফলার, সেও সাহসী, কিন্তু
তার ক্যারেক্টারিস্টিক্স এর ইনসাইড যেটা আমি দেখেছি যে অনেকে আছে আমরা যখন একটা প্রোটেক্টেড সিনারিওতে, মানে আমি যখন একটা আইন শৃঙ্খলা বাহিনী, আমি তখন যারা দুর্বৃত্ত বা তাদের উপরে আমি ফুল মাইট নিয়ে যখন দিব আমি খুব সাহসী। বাট আমি কিন্তু এটা যদি রিভার্স হয় আমার সাহসটা নাও থাকতে পারে। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছে, আমি মনে করি সে ওয়ান অফ দোজ। আমি তাকে যখন প্রথমে আপনারা সবাই জানেন এয়ারপোর্টে সে একবার চেষ্টা করেছিল পালিয়ে যেতে, যখন এটা পারে নাই, যখন তাকে নিয়ে আসছে স্টিল হি ওয়াজ ইউজিং হিজ ফোন। তখন আমরা বিভিন্ন টক শোতে প্লাস মিলিটারি বিভিন্ন সোর্সে বলতেছিলাম যে সে কেন ইউজ করতেছে, এবং ফোনগুলো ইউজ করেই দেশের যে বর্তমানে যে একটা কাউন্টার কুপ যে কর্নার শুনতেছিলাম, এবং প্রত্যেকটা জেনারেল যারা এটা আওয়ামী লীগ পন্থী ছিল তারা কিন্তু এই সাহসেই কিন্তু তারা অ্যাকচুয়ালি আবার সরকারকে টপল করার একটা ইয়া করতেছিল। যখনই এই ইম্পর্টেন্ট লোকগুলাকে চেঞ্জ করা হয়েছে সাথে সাথে কিন্তু, এবং তার ফোনগুলো অফ হয়েছে, তাহলে কিন্তু দেশের সিচুয়েশনটা একটু স্টেবল হয়েছে। তো জিয়া যেটা আমি জিয়াকে যেটা মনে করি যে তাকে এখন অ্যারেস্ট করা হওয়ার পরে তার কাছে তার বাসায় $2 মিলিয়ন পাওয়া গেছে ক্যাশ। ক্যাশ প্রথমে আমি এটা মঙ্গলবার দিন, তখন তার বাসা নক্ষত্র থেকে বিল্ডিং এ তার জিনিসপত্র যখন জলশিরা আবাসনে তার ফ্ল্যাটের মধ্যে শিফট করা হয় তখন পাওয়া গেছে। এবং এইটা আমি ওই দিন কাউকে বলি নাই, কারণ আমার তো আরেকটা সোর্স থেকে কনফার্ম করতে হবে। আমি গতকালকে অ্যাকচুয়ালি কনফার্ম করেছি 2 মিলিয়ন। তার মানে হচ্ছে ওর কাছে এখন টাকা আছে। টাকা আছে শুধু এক জায়গায় না, ওর ওখানে আরো কিছু ডকুমেন্টে পাওয়া গেছে বিদেশে কার কাছে সে কত টাকা পাঠাইছে এটারও একটা লিস্ট আমি শুনেছি। এখন আমি কাকে কাকে পাঠাইছি এই এখন কিছু বলতেছি না, বাট আমি যেহেতু এই ব্যাপারে খবর রাখতেছি, বাট আমার এখন যেটা ধারণা হচ্ছে ও হচ্ছে একটা ইনফরমেশনের ডিপো। মানে বাংলাদেশে যত র অপারেশন আছে, র অপারেটিভ আছে, আমি একজন র অপারেটিভকে জানি যে আমাকে রিক্রুট করতে চাইছিল আমি যখন মিশনে ছিলাম। এই জিনিসটা আমি আর্মি সিকিউরিটি ইউনিটকে বলেছিলাম, বাট তারা এই জিনিসটা হয়েছে কি, আমরা অ্যাকচুয়ালি ওই যে যখন পাকিস্তান আর ইন্ডিয়া ভাগ হয়ে গেল, আইএসআই হইলো আর হইলো, হয়েছে অবশ্য 65 ওয়ারের পরে, কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই যে মানে বৈদেশিক যে বাইরে থেকে অ্যাগ্রেশনের বিপক্ষে যে তাদের কাজ করা হতো ওটা না করে তারা করতেছে হচ্ছে আমাদের অপোজিশনকে কিভাবে কন্ট্রোলে নেওয়া যাবে। এই কারণেই আইএসআই এবং র ডেভেলপ করলে আমাদেরটা রয়ে গেছে। এই যে আমাদের এনএসআই বলতেছেন, ডিজিএফআই বলছেন, তাদের মেইন কাজ হচ্ছে চার্টার অফ ডিউটি হচ্ছে অ্যাক্রস দ্য বর্ডার, নট ইনসাইড দ্য বর্ডার। ইনসাইড দ্য বর্ডারে ইনসাইড কাউন্টার ইন্টেলিজেন্সের একটা ইয়ে আছে, বাট আমাদের সরকারগুলা যে সরকারে আসছে তারা এই ওগুলাকে বাদ দিয়ে তারা অপোজিশন রাজনৈতিক দলগুলোকে ধরার চেষ্টা করতেছে। এই জিয়াউল হাসান নোজ এভরিথিং, অল অপারেটিং ইনসাইড বাংলাদেশের ভিতরে যত রয়ের এজেন্ট আছে ম্যাক্সিমাম সে জানে। কিছু লোকজন আছে তার আমার কাছে প্রুফ আছে তার এনটিএমসির মধ্যে কাজ করতেছে। আপনারা জানেন যে এই যে জিনিসগুলা, এই যে এনটিএমসির যে মেশিন যে ইয়াগুলা ইকুইপমেন্ট গুলা ইসরায়েল থেকে কিনেছে, এই জিনিসগুলার যে ডাটা যায়, একটা জুলকারনাইন স্যার একটা শেয়ার করেছে যে এই ইনফরমেশন গুলা ইন্ডিয়াও ওখান থেকে ডাউনলোড করতে পারে। এখান থেকে যা মূল কথা হচ্ছে, একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের রাজনৈতিক প্রতীক হোক আর যাদেরই হোক, রাজনৈতিক যারা বিএনপির হোক, জামাত হোক, ইয়া হোক, এদের টেলিফোন কনভারসেশন যা কিছু এগুলো সবকিছু ইন্ডিয়ার হাতে আছে। ওরা ডোমিনেশনটা কেন করতে পারে? কারণ এই জিয়ার মাধ্যমে, এনটিএমসির মাধ্যমে তারা সবকিছু করতে পারে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে জিয়ার বাসায় যখন রেড হয় সেখানে একটা এনটিএমসির যে ট্র্যাকিং এর যে একটা মেশিন অনেকগুলো কিনেছে, একটা জিয়ার বাসায় সেট করা ছিল। সেই ইচ্ছা মতো যাকে যখন ইচ্ছা তার ফোন কল রেকর্ড করতে পারতো, এবং সিস্টেমটা এমন যে ইন্ডিয়া থেকে ডাউনলোড করতে পারে জিনিসগুলো, এবং রয়ের এজেন্ট তার অফিসে আছে, আপনি ডিউটি রোস্টারের মধ্যে ওখানে নাম আছে। সো এই জিনিসগুলা ও হচ্ছে একটা প্যান্ডোরার বক্স এবং ফুল অফ ইনফরমেশন। আমি আরেকটা জিনিস বলি যে 2000 সম্ভবত 19 সালের দিকে জিয়া যখন নিউ ইয়র্কে আসে, আমি তো ওকে রিসিভ করতে গেছিলাম। তখন ওকে হোমল্যান্ড সিকিউরিটি ওর সাথে কথা বলছে, ওর ফোনটা নিয়ে ফরেন্সিক করছে। ও আমাকে নিজে বলছে যে ওরা চাচ্ছে যে যদি, তখন সামনে ছিল 2018 ইলেকশন, 2018 ইলেকশনে যদি
তারা যদি কোনো কিছু না করে তাকে বলছে যে সেজন্য আমেরিকা থেকে চলে আসে, আমেরিকানরা অফার দিচ্ছে কি জন্য, বিকজ হি নোজ এভরিথিং অ্যাবাউট সেভেন সিস্টার। এবং ওখানে আপনারা যদি মনে করে থাকেন, যখনই বাংলাদেশে বা ইন্ডিয়াতে কোনো একটা সমস্যা হয়েছে, দেখা গেছে আমাদের বর্ডার এলাকায় এতগুলা অস্ত্র ডিপো পাওয়া গেছে, মাটির নিচেই পাওয়া গেছে, এভরিথিং হচ্ছে র এর সেট আপ ওর সাথে। সো ও অনেক কিছু ওখানে জানে। সো আমি মনে করতেছি যে জিয়াউল হাসানের যে ইন্টারোগেশনটা, এটা একটা রেগুলার ক্রিমিনাল ইনভেস্টিগেশন যদি দেখেন হবে না। তার জন্য একটা সেল গঠন করতে হবে যে কন্টিনিউয়াস তাকে 24 আওয়ার্স, এই 8 দিন সময় যেটা আছে কন্টিনিউয়াস। অনেকেই বিশ্বাস করেন যে যখন ইন্টারোগেশন হয় মানে মাইট দেওয়া হচ্ছে, মাইট দিলে তাড়াতাড়ি কথা বলবে, জিয়া মাইট দিলে কথা বলবে তা না। বাট কথা হচ্ছে এইটার অনেকগুলো সিস্টেম আছে। জিয়াকে একটা বডিতে একটা টাচ না করেও ও সমস্ত কিছু গড়গড় করে বলে দিবে। জাস্ট কতগুলো সিস্টেম আছে, স্লিপলেস, যখন জাস্ট ঘুমাই আছে তখন হঠাৎ করে ডাক দিয়ে তার লাইফ হিল করে দেওয়া যায়। তাকে তার গায়ে একটা টাচ করার দরকার পড়ে, সে সব কথা বলবে। কিন্তু কথা হচ্ছে একটা ডেডিকেটেড টিম থাকতে হবে যারা এই জিনিসটা বুঝে, এবং অ্যাপার্ট ফ্রম দ্য ক্রিমিনাল অ্যাক্টিভিটি যেটাতে তাকে আইনের কাছে সুপার্দ করে, এর পাশাপাশি এসপিওনাজ রিলেটেড যত কিছু আছে, বাংলাদেশের যত ইন্ডিয়ান এজেন্ট এখানে আছে তাদের সবার সাথে ও কানেক্টেড। এই জিনিসগুলা যদি সরকার যদি বুঝে, আমি মনে করি যে একটা ডেডিকেটেড টিম তার এটার এগেনস্টে লাগাইতে হবে। আদারওয়াইজ এরকম একটা গোল্ড মাইন, আমি বলবো যে গোল্ড কি ডায়মন্ড মাইন, আমি বলবো যে ইন্ডিয়া আমাদেরকে যত কিছু করেছে সবকিছুর হচ্ছে ওর কাছে। এবং ওই ইনফরমেশনটা করার জন্য আমি সরকারকে রিকোয়েস্ট করব যে একটা আলাদা ডেডিকেটেড টিম করতে, এবং এই সমস্ত কিছু লগ ইন করতে, এবং প্রতিটা জিনিস এখন ইন্টারগ্রেশনের সিস্টেম হয়ে গেছে, প্রতিটা জিনিস ভিডিও হয়। আমাদের সময় সবগুলো হাতে রেখে আমরা ইন্টারভিউশন রিপোর্ট করতাম। সো আমি মনে করি যে এই সিচুয়েশনটা করার জন্য এর মধ্যে আরো একটা আছে, সেটা হচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তোবা ও আওয়ামী লীগের হাতেই মারা যেতে পারে, কারণ ওরা জানে হচ্ছে সরকারের যত কিছু আছে, এই যে বক্সার যেটা বললো যে সে সবার সবকিছু রেকর্ড রেখেছে। বাট একটা জিনিস, তাকে এই সরকার মারবে না। আমার এইটার ডিরেকশনটা কেন আসছে, কারণ তখন সরকার চেয়েছে সে বিদেশ চলে যাক। তাকে অ্যাকচুয়ালি এটার পিছনে গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো ছিল, তাকে এয়ারপোর্টে যখন নিছে, আপনারা সবাই জানেন, তখন আমি একটা লাইভ জয়নি হাফ এন আওয়ার আগে আমি খবর পেয়েছিলাম, আমি লাইভ করেছিলাম। ইভেন এয়ারপোর্টের কর্মীরাও তারা অংশ নিয়ে যখনই দেখেছে যে সবাই এই চোখটা এদিকে আসছে, সাথে সাথে তাকে ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে আসছে। এবং নিয়ে আসার পরে যখন তাকে আবার ওই যে সে যেটা বললো তাকে আয়না ঘরে রাখছে, অ্যাকচুয়ালি ইট ইজ কল্ড জেআইসি, জয়েন্ট ইন্টিগ্রেশন সেল। তখন সে প্রথমে যে কথাটা বলছে, এটা হচ্ছে তার যে আসল ভয় যেটা তখন আসছে আগে, তখন বলছে মানে আমি যেটা শুনছি হামিদ স্যারকে সে বলছে, স্যার যত যাই করেন আমাকে পাবলিকের কাছে ছেড়ে দিয়ে না, মানে মানে বলছে যে মব জাস্টিসের মধ্যে ছেড়ে দেন না। জিনিসটা হচ্ছে এইটা হইলে একটা মানে মব জাস্টিস হইলে তখন দেখা যাবে একটা মানে কারো কোনো রেসপন্সিবিলিটি থাকলো না। বাট সরকার যদি তাকে মানে রাজসাক্ষী বানায় তাহলে সবচেয়ে বেশি লাভবান হয়। আদারওয়াইজ তাকে মারবে না, কিন্তু যদি মারে মানে মেরেও ফেলে, তাহলে দেখা যাবে যে সে বিভিন্ন লোকজনের কাছে বা বিদেশে বিভিন্ন জনের কাছে সে টাকা পাঠাইছে। এটারও একটা লিস্ট তার কাছে পাওয়া গেছে যে কার কাছে কত টাকা পাইছে, এবং যত ইনফরমেশন 2-3টা সোর্সে বিভিন্ন জায়গায় আসছে, এবং তাকে যদি মেরে ফেলা হয় তাহলে ওই ইনফরমেশন গুলা সার্ফেস করবে। এই জিনিসটাও সরকার মানে আওয়ামী লীগ রেসপন্সার যারা আছে তারা জানে। তো আমি মনে করি এখন যে সেলটা হচ্ছে, যারা ইন্টিগ্রেশন করতেছে, এই সমস্ত জিনিসগুলো বিবেচনায় নিয়ে একটা সিস্টেমেটিক ওয়েতে তাকে ইন্টারগ্রেশন করে সমস্ত ইনফরমেশন তার কাছে আউট করতে পারে।